এশিয়ার ডিগ্রি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী। তোমাদের আজকের অনলাইন ক্লাসে শুভেচ্ছা। তোমরা কেমন আছো সবাই? একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের ইসলাম ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের আমি দ্বিতীয় পত্র পড়াই। এতদিন আমি ডিগ্রি বা স্নাতক শ্রেণীর ক্লাস নিয়েছিলাম, এই জন্য তোমাদের ক্লাসটা বলতে আমার এত দেরি হয়েছে। আজকে আমাদের ক্লাস হচ্ছে দ্বিতীয় পত্রের আমরা যে প্রথম তোমাদের সঙ্গে বোধহয় আজকে আমার প্রথম ক্লাস। ফার্স্ট ইয়ার যারা আছো, ফার্স্ট ইয়ারও এতদিন বাদল স্যারের ক্লাস করেছ। প্রথম পত্র উনি নেবেন আর দ্বিতীয় পত্র আমি নেব। দ্বিতীয় পত্রের আজকের প্রথম ক্লাস। আজকের ক্লাসে আমরা পড়ব ভারতবর্ষের পরিচিতি। আজকের আমাদের বিষয় হচ্ছে ভারতবর্ষের পরিচিতি। ভারতীয় উপমহাদেশের ইতিহাস, ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের যে দ্বিতীয় পত্র, এই দ্বিতীয় পত্রের ইতিহাস হচ্ছে যে ভারতীয় উপমহাদেশের ইতিহাস। তো ভারতীয় উপমহাদেশের ইতিহাস জানার আগে আমাদের ভারতবর্ষের পরিচিতি অবশ্যই জানতে হবে। ভারতবর্ষের ভৌগোলিক অবস্থান, সীমারেখা, প্রাকৃতিক বৈশিষ্ট্য, জনসংখ্যা, এইসব সম্পর্কে আমাদের জানা আগে প্রয়োজন। ভারতবর্ষ কেন নামকরণ করা হয়েছিল? এশিয়া মহাদেশের মধ্য দক্ষিণে অবস্থিত ভারতবর্ষ সাধারণভাবে ভারতীয় উপমহাদেশ নামে পরিচিত। এশিয়া মহাদেশের একদম দক্ষিণের মাঝখানে, মধ্য দক্ষিণে অবস্থিত এই ভারতবর্ষকে সাধারণভাবে সবাই ভারতীয় উপমহাদেশ হিসাবেই চিনে। বস্তুত বিলাস, আয়তন, বিপুল জনসংখ্যা এবং প্রাকৃতিক বৈচিত্র্যের কারণে ভারতবর্ষকে উপমহাদেশ বলা হয়। এই ভারতবর্ষকে উপমহাদেশ বলার কারণ হচ্ছে যে তার বিশাল আয়তন এবং বিপুল জনসংখ্যা ও প্রাকৃতিক বৈশিষ্ট্য বৈচিত্র্যপূর্ণ। তো ঐতিহাসিকগণের মধ্যে এই ভারতবর্ষের নামকরণ নিয়ে ঐতিহাসিকগণের মধ্যে নানা রকমের মত পার্থক্য রয়েছে। এই ভারতবর্ষের নামকরণের কোনো সূত্র মতে বলেছে যে প্রাচীন ফার্সি সাহিত্য সিন্ধু শব্দটি থেকে হিন্দ এবং সিন্ধ এই উভয় নামে উল্লেখ করা হয়েছে। আবার এই তো অন্য একটি বর্ণনায় জানা যায় যে গ্রিকরা ভারত আক্রমণ করতে এসে প্রথমে সিন্ধু অঞ্চলের সাথে পরিচিত হয়ে এই অঞ্চলকে ইন্ডাস নামে অভিহিত করে। ধীরে ধীরে তারা সমগ্র ভারতবর্ষের পরিচিতি হিসেবে ইন্ডাস বা ইন্ডিয়া নামের প্রচলন করে বলে অনেকের ধারণা। আবার সিন্ধু নদের ইংরেজি ইন্ডাস এবং ইন্ডিয়া থেকে এই নামের উৎপত্তির কথাও কেউ কেউ বলে থাকেন। অনেকেই মনে করেন যে হিন্দু শব্দ থেকে হিন্দুস্থানের শব্দটির ব্যবহার করা হয়েছে। মূলত ভারতবর্ষ হিন্দু ধর্মাবলম্বী প্রধান হওয়ায় মুসলমানগুলো একে হিন্দুস্থান নামে আখ্যা দিয়েছিলেন এবং এই নামটি এখনো বহুলভাবে ব্যবহৃত হয়। মধ্যযুগের মুসলিম বিবরণীগুলোতে ভারতবর্ষকে হিন্দুদের বাসভূমি হিসাবে হিন্দুস্থান হিসাবে অভিহিত করা হয়েছে। ধারণা করা হয় যে হিন্দুদের বাসভূমি হওয়ায় এই অঞ্চলটি আজও হিন্দুস্থান নামে পরিচিত। তাহলে ভারতবর্ষের নামকরণ কেমন করে হলো আমরা জানতে পারলাম। ঐতিহাসিক ডক্টর রামচরণ শর্মা তিনি বলেছেন যে ভরত নামে একজন প্রাচীন উপজাতির নাম অনুসারে দেশের নাম ভারতবর্ষ হয়েছে। আবার গ্রিক ঐতিহাসিক হিরোডোটাস বলেছেন যে ভারতের জনসংখ্যা ছিল সবচেয়ে বেশি, সেই কারণে ভারতের নামের সাথে ভারত নামের সঙ্গে বর্ষ শব্দটি সংযুক্ত করা হয়েছে। তাহলে গ্রিক ঐতিহাসিক হিরোডোটাসের যে মতামত, সেই মতামতটাই ঐতিহাসিকভাবে গ্রহণযোগ্যতা এবং নির্ভরযোগ্যতা পেয়েছে। সেই গ্রিক হিরোডোটাসের মতামত অনুযায়ী আমরা বলতে পারি যে ভারত হচ্ছে ভারতের সঙ্গে ভারতের জনসংখ্যার কারণে এখানে বর্ষ শব্দটি যুক্ত করা হয়েছে, ভারতবর্ষ নামকরণ হয়েছে। এবার আমরা দেখি ভারতবর্ষের ভৌগোলিক অবস্থান। ভারতবর্ষ একটি বিশাল ভূখণ্ড। রাশিয়াকে বাদ দিলে এটি আয়তনে সমগ্র ইউরোপ মহাদেশের সমান। ভারতবর্ষের উত্তরে কি আছে? ভারতবর্ষের উত্তর পশ্চিম এবং উত্তর পূর্ব দিকে হিমালয় পর্বত। ভারতবর্ষের
উত্তর পশ্চিম ও উত্তর পূর্বে হিমালয়। ভারতের ভৌগোলিক অবস্থান সম্পর্কে আমরা জানবো যে উত্তর উত্তর পশ্চিম ও উত্তর পূর্ব দিকে হিমালয় পর্বত এবং দক্ষিণে ভারত মহাসাগর, পূর্বে ব্রহ্মদেশ। দক্ষিণ দিকে কি? ভারতের দক্ষিণে দক্ষিণে ভারত মহাসাগর, দক্ষিণে ভারত মহাসাগর আর পূর্বে ব্রহ্মদেশ ও মিয়ানমার। পূর্ব দিকে মিয়ানমার আর পশ্চিমে আছে কি? পশ্চিমে পারস্য সাগর। পশ্চিমে হলো পারস্য ও আরব সাগর। তাহলে আমরা ভারতবর্ষের ভৌগোলিক অবস্থান আমরা জানতে পারলাম। ভৌগোলিক সীমারেখা কিন্তু পরীক্ষায় আসে, তোমরা দেখো ভারতের উত্তর উত্তর পশ্চিম এবং উত্তর পূর্বে হিমালয় পর্বত আর দক্ষিণে ভারত মহাসাগর, পূর্বে মিয়ানমার, পশ্চিমে পারস্য ও আরব সাগর। বর্তমান বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান এর বিস্তৃত অঞ্চল হচ্ছে ভারতীয় উপমহাদেশ। বর্তমানে যে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান নিয়ে সেই সময় ভারতীয় উপমহাদেশের অন্তর্ভুক্ত ছিল। পৃথিবীর প্রায় 1/5 লোক ভারতীয় উপমহাদেশে বাস করে। বিশ্বের যত জনসংখ্যা আছে তার 1/5 জনসংখ্যা ভারতে বসবাস করে। 2020 সালের পরিসংখ্যান অনুযায়ী ভারতের জনসংখ্যা আছে 137,59,354 জন। তাহলে আমরা 2020 সালের যে পরিসংখ্যান আমরা দেখতে পাই, এই পরিসংখ্যান অনুযায়ী ভারতবর্ষের জনসংখ্যা কত? ভারতের জনসংখ্যা হচ্ছে 137 কোটি 61 লক্ষ 59,354 এবং 354 জন। এই হচ্ছে ভারতের যে বর্তমান জনসংখ্যা 2020 সালের পরিসংখ্যান অনুযায়ী আমরা দেখতে পাই যে 137,59,354 জন এখানকার জনসংখ্যা। ওয়ার্ল্ড ব্যাংক বলেন, ঐতিহাসিক ওয়ার্ল্ড ব্যাংক বলেছেন যে জাতি, ধর্ম ও ভাষার দিকে ভারতীয় উপমহাদেশ পৃথিবীর একটি জটিল এলাকা। জটিল বলা হয়েছে, তিনি ঐতিহাসিক ওয়ার্ল্ড ব্যাংক এজন্যই জটিল বলেছেন যে এখানকার যে ভাষা বৈচিত্র্য, জাতির বিভেদ প্রথা, জাতিভেদের যে জাতিগত পার্থক্য, বিভিন্ন ধর্মাবলম্বী লোক ভারতবর্ষে বাস করেন, তাদের ভাষার বিভিন্নতা রয়েছে। এই জন্য তিনি এই উপমহাদেশকে জটিল বলে আখ্যায়িত করেছেন, জটিল এলাকা বলে। ভারতবর্ষের নৃতাত্ত্বিক বিবরণ হচ্ছে দ্রাবিড় জাতি ভারতবর্ষের প্রাচীনতম অধিবাসী ছিলেন। ভারতবর্ষের কোন কোন জাতি ছিলেন এখানে? যে দ্রাবিড় জাতি ভারতবর্ষের অধিবাসী, প্রথম একদম প্রাচীনতম অধিবাসী, সবচেয়ে প্রাচীনতম অধিবাসীর নাম হলো যে তারা যে জাতি ছিলেন সেটা হচ্ছে দ্রাবিড় জাতি। এরপর আর্য, শক, কুষাণ এবং গুপ্তগণ পর্যায়ক্রমে ভারতবর্ষে আসেন। অনেকেই এই কথা বলেন যে রাজপুত, জাট এবং গুর্জররা অন্য জাতির বংশধর ছিলেন। যে ভারতের যে রাজপুত, তারপরে জাট এবং গুর্জর জাতি, সেই জাতি একসময় কুশ জাতির বংশধর ছিলেন। ঐতিহাসিক হুইট বলেন যে ভারতীয় উপমহাদেশকে একটি বিরাট জালের সঙ্গে তুলনা করা যায়। এটা ঐতিহাসিক হুইট তিনি বলেছেন যে ভারতীয় উপমহাদেশকে একটি বড় জালের সঙ্গে তুলনা করা যায়। সেই জালে এশিয়া উপমহাদেশের বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন জাতি, ধর্ম, ভাষাভাষী মানুষ এখানে এসে সেই জালে এসে আটকা পড়েছে। এই জন্য তিনি ভারতীয় উপমহাদেশকে জালের সঙ্গে তুলনা করেছেন। শুধু বহু জাতি নয়, বহু ধর্ম এবং ভাষাভাষী মানুষের মহামিলন ঘটেছে এই ভারতীয় উপমহাদেশে। কিন্তু ইসলাম ভারতের প্রধান ধর্ম। ভারতীয় উপমহাদেশ প্রধান ধর্ম হচ্ছে হিন্দু এবং ইসলাম। তবে এখানে বৌদ্ধ, খ্রিস্ট, জৈন, শিখ, অগ্নি উপাসক এবং অন্যান্য ধর্মাবলম্বীও
বসবাস করেন। পৃথিবীর প্রধান পিঙ্গল, শ্বেত এবং কৃষ্ণবর্ণ জাতির সমন্বয়ে এই উপমহাদেশ সংগঠিত হয়। বিশ্বের যেই প্রধান যেই পিঙ্গল বর্ণের জনগণ এবং শ্বেত এবং কৃষ্ণবর্ণের যে জাতি, এই তিন জাতির সমন্বয়ে ভারতীয় উপমহাদেশের সমন্বয় ঘটেছে। এরা অসংখ্য গোত্র ও উপজাতিতে বিভক্ত হয়ে পড়ে। এই যে তিনটি জাতি, তারা বিভিন্ন জাতিতে, উপজাতিতে, গোত্রে বিভক্ত হয়ে এখানে বসবাস করেছিল। ভারতে বর্তমানে 157টি ভাষা এবং 2000-এর অধিক উপভাষা রয়েছে। বর্তমান ভারতের কতটি ভাষা? 157টি ভাষা। ভাষা হচ্ছে কয়টি? 157, আর উপভাষা 2000টি উপভাষা। তাহলে এই তোমাদের শর্ট কোশ্চেন এটা আসবে যে ভাষা কয়টি, উপভাষা কয়টি। তাহলে আমরা জানতে পারলাম 157টি হচ্ছে ভাষা, মূল ভাষা, আর উপভাষা হচ্ছে 2000টি। এই কারণে আইরিশ ইতিহাসবিদ ভিনসেন্ট স্মিথ বলেছেন ভারতীয় উপমহাদেশ একটি নৃতত্ত্বের জাদুঘর। তিনি কেন জাদুঘরে বিভিন্ন একটি জাতির জাতীয় জীবনের সর্বস্তরের যে ঐতিহ্য প্রাচীন, সেই ঐতিহ্যগুলো জাদুঘরে সংরক্ষিত থাকে। ভারতীয় উপমহাদেশকে ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ এজন্যই তিনি নৃতত্ত্বের জাদুঘর বলেছেন যে এই জাদুঘরে বিভিন্ন ধর্ম, ভাষা, জাতি, বর্ণের লোক এখানে সংরক্ষিত ছিল। তাহলে আমরা ভারতের নৃতাত্ত্বিক পরিচয় আমরা জানলাম। এবার জানবো ভারতবর্ষের ইতিহাসের পর্যায়ক্রম। ভারতবর্ষের যে ইতিহাস কীভাবে পর্যায়ক্রমভাবে বর্তমান আধুনিক স্তরে এসে পৌঁছেছে। প্রথম হচ্ছে প্রাচীন যুগ। ভারতের প্রাচীন যুগ বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে মুসলিম বিজয়ের পূর্বে হিন্দু বৌদ্ধ শাসন আমল হচ্ছে ভারতের প্রাচীন যুগ। প্রাচীন যুগ দেখি প্রাচীন যুগ কি? প্রাচীন যুগ হচ্ছে এরপরে মধ্যযুগ, এরপর হলো আধুনিক যুগ। তাহলে প্রাচীন যুগ বলতে আমরা বুঝি হচ্ছে হিন্দু ও বৌদ্ধ শাসন আমল। হিন্দু ও বৌদ্ধ শাসনামল। তোমরা এটা খাতায় লিখে নাও, কারণ এগুলো পরীক্ষায় আসবে, অবশ্যই আসবে। প্রাচীন যুগ হচ্ছে যে হিন্দু ও বৌদ্ধগণ যারা শাসন করেছেন সেই শাসন আমলকে প্রাচীন যুগ বলা হয়। আর মধ্যযুগ হচ্ছে ভারতবর্ষের মুসলিম অভিযান ও আরবদের সিন্ধু মুলতান বিজয় থেকে ভারতবর্ষে যে মুসলিম অভিযান হয়েছিল, সেই মুসলিম অভিযান থেকে মুঘল শাসন পর্যন্ত মধ্যযুগ কাকে বলা হয়? ভারতবর্ষে যে মুসলিম অভিযান হয়েছিল, এই মুসলিম অভিযান থেকে মুঘল শাসন পর্যন্ত, মুঘল শাসনামল এ পর্যন্ত আছে মধ্যযুগ। আর আধুনিক যুগ বলতে আমরা যেটা বুঝি 1757 সালে পলাশীর যুদ্ধের মাধ্যমে যে ইংরেজগণ ভারতীয় উপমহাদেশে তারা রাজত্ব কায়েম করেছিলেন, সেখান থেকে 1971 সালের স্বাধীনতা যুদ্ধ পর্যন্ত সময়কালকে আমরা আধুনিক যুগ হিসেবে মনে করি। যে কত সাল? 1757 সালের পলাশীর যুদ্ধ থেকে 1971 সাল পর্যন্ত ইংরেজরা যে শাসন করেছিলেন। এক কথায় যে 1757 সালে পলাশীর যুদ্ধের মাধ্যমে যে ইংরেজদের হাতে ক্ষমতা চলে গিয়েছিল, সেই ইংরেজদের সেই 1757 সালের শাসন থেকে 1971 সালের মুক্তিযুদ্ধের মাধ্যমে যে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, এই শাসনামলকে আমরা আধুনিক যুগ হিসেবে ঐতিহাসিকগণ অভিহিত করেছেন। এভাবে ভারত উপমহাদেশে বর্তমানে ভারত, বাংলাদেশ ও পাকিস্তান নামে তিনটি দেশ বিভক্ত হয়। 1971 সালে পরবর্তী সময়ে 71 সালের যুদ্ধের পর থেকে ভারতীয় উপমহাদেশ ভেঙে তিনটি প্রধান দেশে বিভক্ত হয়ে পড়ে: ভারত, বাংলাদেশ এবং পাকিস্তান। ভারতীয় উপমহাদেশের প্রধান প্রাকৃতিক বৈশিষ্ট্যগুলো কি? এবার আমরা প্রাকৃতিক বৈশিষ্ট্য দেখব। এই বৈশিষ্ট্যের দিক থেকে ভারতীয় উপমহাদেশকে 5টি ভাগে ভাগ করা হয়। আমরা এই ভাগগুলোকে
অঞ্চল। এই যে পার্বত্য অঞ্চল, এই পার্বত্য অঞ্চল হিমালয় পর্বত উত্তর ভারত থেকে তিব্বত ও চীনকে বিচ্ছিন্ন করেছে। কাশ্মীর, সিকিম ও ভুটান এই অঞ্চলের অন্তর্ভুক্ত। এই অঞ্চলের অন্তর্ভুক্ত আছে কাশ্মীর, সিকিম এবং ভুটান। আর দ্বিতীয় আছে সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্র বিধৌত সমতল সমভূমি। সিন্ধু হচ্ছে সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্র, সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্র বিধৌত সমভূমি অঞ্চল। সমভূমি অঞ্চল, এই যে সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্র বিধৌত যে সমভূমি অঞ্চল, এই অঞ্চলটা হচ্ছে ভারতবর্ষের সর্বাপেক্ষা সমৃদ্ধশালী উর্বর অঞ্চল। সিন্ধু ও গঙ্গার অববাহিকায় প্রাচীন ভারতের যে সভ্যতা, এই সভ্যতার প্রথম বিকাশ ঘটেছিল। আর প্রাকৃতিক বৈশিষ্ট্য অনুযায়ী যে ভারতের তৃতীয় যে বিভাগ সেটা হচ্ছে মধ্য ভারতের মালভূমি। এটা হচ্ছে মধ্য ভারতের মালভূমি অঞ্চল। এই মালভূমি অঞ্চলে মধ্য ভারতের মালভূমি অঞ্চল, এই মালভূমি অঞ্চল হচ্ছে যে সিন্ধু গঙ্গা সমভূমি অঞ্চলের দক্ষিণ থেকে বিন্ধ্য ও সাতপুরা পর্বতের উত্তরের মধ্যবর্তী অংশ এই অঞ্চলের অন্তর্ভুক্ত। আর এরপর হচ্ছে যে 4 নম্বর যে ভাগ সেটা হচ্ছে যে দাক্ষিণাত্যের মালভূমি। হচ্ছে দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চল। দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চলকে কি কোন পর্যায়ে ভাগ করা হয়েছে? সিন্ধু গঙ্গা সমভূমি অঞ্চলের, আর সেটা হচ্ছে দাক্ষিণাত্যের মালভূমি। দাক্ষিণাত্য মানে ভারতবর্ষের যে দক্ষিণ দিকের যে প্রদেশ, সেই প্রদেশটির নাম হচ্ছে দাক্ষিণাত্য। এখানকার যে মালভূমি অঞ্চল সেটা হচ্ছে বিন্ধ্য পর্বতের দক্ষিণ থেকে কৃষ্ণা তুঙ্গভদ্রা নদী পর্যন্ত এই মালভূমি অবস্থিত। এই মালভূমি দাক্ষিণাত্যের যে মালভূমি অঞ্চল, এই মালভূমিটা হচ্ছে কোথায়? যে বিন্ধ্য পর্বতের দক্ষিণ থেকে শুরু করে কৃষ্ণা এবং তুঙ্গভদ্রা নদী পর্যন্ত বিস্তৃত হয়েছে। কৃষ্ণা, কাবেরী, গোদাবরী, তুঙ্গভদ্রা প্রভৃতি নদী এই অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত। এই মালভূমির পূর্ব দিকে পূর্বঘাট এবং পশ্চিম দিকে পশ্চিমঘাট পর্বতমালা বিরাজমান। তাহলে এখানে আমরা দুটা পর্বতমালা পেলাম, একটা হচ্ছে পূর্বঘাট পর্বতমালা আর একটা পশ্চিমঘাট পর্বতমালা। এবার পঞ্চম যে প্রাকৃতিক বৈশিষ্ট্য অনুযায়ী পঞ্চম ঘাট সেটা হচ্ছে সুদূর দক্ষিণ ভারতের সুদূর দক্ষিণ অঞ্চল। এই সুদূর দক্ষিণ অঞ্চলে কৃষ্ণা আর তুঙ্গভদ্রা নদী থেকে কন্যাকুমারিকা পর্যন্ত এই অঞ্চলকে সুদূর দক্ষিণাঞ্চল বলা হয়। দক্ষিণাঞ্চলে কি যে কৃষ্ণা আর তুঙ্গভদ্রা নদী থেকে শুরু হয়ে কন্যাকুমারী পর্যন্ত যে অঞ্চল, সেই অঞ্চলকে সুদূর দক্ষিণাঞ্চল বলা হয়ে থাকে। এই অঞ্চল হলো দ্রাবিড় সভ্যতার লীলাভূমি। এই যে সুদূর দক্ষিণাঞ্চলে আমাদের যদি প্রশ্ন আসে তাহলে যে দ্রাবিড় সভ্যতা যে বিকাশ কোথায় হয়েছিল বা দ্রাবিড় সভ্যতার জন্মভূমি কোথায়, আমাদের উত্তর হচ্ছে যে সুদূর দক্ষিণাঞ্চলে হয়েছিল। এই দক্ষিণাঞ্চল আবার কোথায় অবস্থিত? কৃষ্ণা আর তুঙ্গভদ্রা নদী থেকে শুরু করে কন্যাকুমারী পর্যন্ত যে বিস্তৃত অঞ্চল, এই অঞ্চলটা হচ্ছে ভারতবর্ষের সুদূর দক্ষিণাঞ্চল। তাহলে আমরা আজকে ভারতীয় উপমহাদেশের ভারতবর্ষের পরিচিতি সম্পর্কে আমরা যে জানলাম, যে ভারতের সঙ্গে কেন বর্ষ শব্দটি সংযুক্ত হয়েছে, আর ভারতের ভৌগোলিক অবস্থান, ভারতবর্ষের জনসংখ্যা, আর ভারতবর্ষের যে পর্যায়ক্রমিক ইতিহাসের পর্যায়ক্রম সেটা আমরা শিখতে পারলাম। আর ভারতের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য অনুযায়ী ভারতবর্ষের সমস্ত ভারতীয় উপমহাদেশকে কয় ভাগে ভাগ করা হয়েছিল সেই ভাগগুলো আমরা জানলাম। এই ভাগগুলো একটু কঠিন, তোমাদের আরেকবার রিভিশন করে দিই আমি। একটা হচ্ছে উত্তরে হিমালয় ও তৎসংলগ্ন পার্বত্য অঞ্চল, 2 নম্বর আছে সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্র বিধৌত সমভূমি, 3 নম্বর আছে মধ্য ভারতের মালভূমি অঞ্চল, আর 4 নম্বর আছে দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চল, আর 5 নম্বর হচ্ছে সুদূর দক্ষিণ অঞ্চল। তাহলে আমাদের ভারতবর্ষের পরিচিতি তোমরা এটা পড়বে ভালো মতো।
যেহেতু এটা একটু একটু অন্য, এটাই হচ্ছে আমাদের প্রথম সোপান ভারতীয় উপমহাদেশের ইতিহাস পড়ার জন্য। এই প্রশ্নটা আমাদের ভালোভাবে পড়তে হবে, তোমরা বাড়ি মুখস্থ করবে। পরবর্তী সময়ে আমরা দেখবো যে ভারতীয় উপমহাদেশে সিন্ধু আরমুলতান অভিযানে, ভারতীয় উপমহাদেশের অভিযানে মুসলমানদের যে অভিযান করেছিলেন সেই অভিযান সম্পর্কে আমরা জানবো। আজকে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের এই শুভকামনায়। আল্লাহ হাফেজ।